এই পর্বে আমরা এবার 5 মার্কসের যে কোশ্চেন দুটো থাকে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা জানো এখানে কাইনেটিক্স থেকে আমাদের দুটো কোশ্চেন থাকবে 5 মার্কসে, এবং আমাদের অর্গানিক যেটা অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড থেকে দুটো কোশ্চেন করতে হবে। তো প্রথম যে কোশ্চেনটা আমরা দেখো কাইনেটিক্স থেকে আছে, তো সেটা নিয়ে আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে একটা ডেটা দিয়ে দিয়েছে, বলেছে যে এনোর সাথে সিএল2 বিক্রিয়া করে NOCl তৈরি হয়েছে এবং 295 কেলভিন উষ্ণতায় এই ফলাফলটা পাওয়া গেছে। কি দিয়ে দিয়েছে, যখন ক্লোরিনের মোলার কনসেন্ট্রেশন এত 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 এবং এনোর মোলার কনসেন্ট্রেশন এত, তখন ইনিশিয়াল রেটটা কত ছিল, এত। যদি আমাদের ক্লোরিনের কনসেন্ট্রেশনটা 0.15 হয়, এটা যদি 0.05 হয়, এটা 3 × 10⁻³ এইভাবে ডেটাগুলো দিয়ে দিয়েছে। দিয়ে তোমায় কি বার করতে দিয়েছে, ক্যালকুলেট দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন NO and Cl2 রেসপেক্টে কত হবে উইথ রেসপেক্ট টু NO and Cl2, এবং বলেছে যে রেট ল, জেনারেল রেট ল, সাধারণ হ্রাস সূত্রটা কি হবে, এবং বলেছে যে ভ্যালু অফ রেট কনস্ট্যান্ট, তিনটে জিনিস বার করতে দিয়েছে। তো বোঝা গেল, তাহলে আমাদের এই ডেটাগুলো দেওয়া হয়েছে, বিভিন্ন সময়ে আমাদের কি দিয়েছে, কনসেন্ট্রেশন গুলোকে চেঞ্জ করে করা হয়েছে এবং তাদের ইনিশিয়াল রেট গুলো থেকে এই ডেটাটা পাওয়া গেছে। আর সেখান থেকে আমাকে NO এবং Cl2 সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত বার করতে হবে, বিক্রিয়ার সাধারণ হার সূত্র লিখতে হবে, আর রেট কনস্ট্যান্ট বা হার ধ্রুবকের মান বার করতে হবে। তো চলো অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে চল এবার আমরা অঙ্কটা করার চেষ্টা করি। ডেটাগুলোকে আমরা আরেকবার এই পেজে নিয়ে এসেছি। তো দেখো এবার আমরা কি করব, রিয়াকশনটা ছিল কি, Cl2 এর সাথে NO রিয়াকশন হলো, হয়ে NOCl তৈরি হলো। এখানে তোমাকে কিন্তু বাবু, যে আমরা জানি যে এদের যে ক্রম বা অর্ডার, সেটা কিন্তু আমাদের এক্সপেরিমেন্টালি বার করা যায়, রিয়াকশনের ব্যালেন্স ইকুয়েশন থেকে কিন্তু সবসময় বার করা সম্ভব নয়। তাহলে আমি ধরে নেব যে Cl2 সাপেক্ষে ক্রম আমি ধরে নিচ্ছি x, আর NOর সাপেক্ষে আমি ক্রম ধরে নিচ্ছি y। তাহলে বিক্রিয়াটা আমি কি ধরে নিচ্ছি, অর্ডার অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু Cl2 x ধরে নিচ্ছি, এন্ড অর্ডার অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু NO কত ধরেছি, y। এবার যদি আমরা এই ইকুয়েশনটাকে যদি কাজে লাগাই, দেখো আমরা প্রত্যেকটা, দেখো আমরা রেটটা কি লিখতে পারি, রেট ল আমরা ধরে নিচ্ছি, এটা আমরা ধরো রেট লটা আমরা, তাহলে এটা কিন্তু আমরা অর্ডার গুলো ধরে নিচ্ছি, এটাকে আমরা ধরে নিয়েছি সে অর্ডার। উইথ রেসপেক্ট টু ক্লোরিন, উইথ রেসপেক্ট টু ক্লোরিন কত ধরেছি, এত, এন্ড উইথ রেসপেক্ট টু NO কত ধরেছি, y, এটা আমরা ধরে নিয়েছি। এবার তাহলে জেনারেল রেট ইকুয়েশনটা কি হবে, জেনারেল রেট ইকুয়েশনটা আমাদের হবে, দেখো রেট একটা কনস্ট্যান্ট নিচ্ছি, Cl2 টু দি পাওয়ার x and NO টু দি পাওয়ার y। এটা আমরা জেনারেল তাহলে রেট ল পাবো বা হার সূত্র পাবো, যেহেতু আমরা অর্ডার গুলো বা ক্রম গুলোকে আমরা এটা ধরে নিয়েছি, ক্রম আমরা এটা ধরে নিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি এই ইকুয়েশনটাকে, আমরা যদি এই তিনটে ডেটাগুলোকে যদি বসাই, তাহলে কি হবে, দেখো যখন ফার্স্ট হচ্ছে রেট হচ্ছে 1.0 × 10⁻³ যখন ক্লোরিনের কনসেন্ট্রেশন কত ছিল, 0.05 টু দি পাওয়ার x, আর NOর কনসেন্ট্রেশন কত ছিল, 0.05 টু দি পাওয়ার y। আচ্ছা, তারপরে কি 3 × 10⁻³ যখন ইনিশিয়াল রেট ছিল, তখন তাদের কনসেন্ট্রেশন কত ছিল, তখন তাদের কনসেন্ট্রেশন ছিল ক্লোরিনের 0.15 টু দি পাওয়ার x, আর NOর কত হবে, NOর হবে 0.05 টু দি পাওয়ার y। আর
9 ইন্টু 10 টু দি পাওয়ার -3 যখন ইনিশিয়াল রেট, তখন তাদের কনসেন্ট্রেশন গুলো কত? তখন তাদের কনসেন্ট্রেশন গুলো হলো দেখো 0.05 টু দি পাওয়ার x and 0.15 to the power y. Equation number 1, equation number 2 and equation number 3. এই তিনটে ইকুয়েশনে দেখো আমাদের এখানে তিনটে আননোন কোয়ান্টিটি আছে, ওই জন্য তিনটে ইকুয়েশন এনাফ আমাদের। দেখো কে আননোন, এক্স আননোন, ওয়াই আননোন। এবার আমরা দেখো এই ইকুয়েশন গুলোকে থেকে আমরা চেষ্টা করব যে এই তিনটে ভ্যালুকে কি করে বার করা যায়। তাহলে ফার্স্ট আমি যদি একটা কাজ করি, আমরা যদি ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 করি, তাহলে ইকুয়েশন 2 কে আমরা ইকুয়েশন 1 দিয়ে যদি ডিভাইড করি, দেখো এখানে y এর কোশ্চেন গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে এবং k টাও ওখানে ক্যান্সেল আউট হয়ে যাবে। দেখো এটা y টা কি আছে ইকুয়েশন 1 এ 0.05 টু দি পাওয়ার y, 0.05 টু দি পাওয়ার y, তাহলে এক আর দুই ইকুয়েশনে k আর y টার্ম গুলো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কি, এদিকে আমাদের যেটা ডিভাইড করি, এদিকে দেখো 3 আছে, 10 টু দি পাওয়ার -3 টা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আমাদের c ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো? আমরা এখানে লিখবো, দেখো শুধুমাত্র আমাদের কি পড়ে থাকবে 0.15 to the power x and 0.05 to the power x, তার মানে 3 or 3 equal to কত হবে? 3 to the power x। দেখো এটা একটা 3 টাইমস, তাহলে কি হবে 3 to the power x। তাহলে আমাদের এখানে বুঝতেই পারছো x equal to কত হবে? 1। তাহলে x equal to 1 মানে কি বেরিয়ে গেল? ক্লোরিনের রেসপেক্টে রিঅ্যাকশনের অর্ডার কত? 1। এবার আমরা একটা কাজ করি, দেখো এবার আমরা এই যে ইকুয়েশনটা পেয়েছি, দেখো এবার আমরা ইকুয়েশন যদি আমরা দেখো এখানে এক্স গুলোকে এবার ক্যান্সেল করি, তাহলে আমরা ওয়াই এর ভ্যালু গুলো পেয়ে যাব। তাহলে ইকুয়েশন 3 ডিভাইডেড বাই যদি আবার 1 করি, 3 ডিভাইডেড বাই যদি আমরা 1 করি, ইকুয়েশন 3 খেয়াল করবে, ইকুয়েশন 3 কেন করছি, এবার আমরা ওয়াই টার্ম গুলোকে আমরা বাদ দিতে চাইছি, ওয়াই এর টার্ম গুলোকে আমরা এক্স টাকে বার বেরিয়ে যায় যাতে, দেখো ভুল বললাম, এবার আমরা এক্স এর টার্ম গুলোকে বাদ দিয়ে ওয়াই টার্ম গুলোকে বার করার চেষ্টা করছি। তাহলে এখানে কত হবে? ইকুয়েশন 3 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 করছি, করলে কি হবে? দেখো এখানে আমাদের এই দুটো ইকুয়েশনে যদি দেখো 9 আছে, এটা 9 হবে, 9 টাইমস। আর এখানে কি থাকছে, এবার আমাদের এক্স এর টার্ম গুলো দেখো ক্যান্সেল হয়ে যাবে, এই দুটো দেখো এক্স এর টার্ম গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানে আমাদের কি থাকবে? 0.15 টু দি পাওয়ার ওয়াই, আর তলায় কি থাকছে? তলায় থাকছে 0.05 টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখানেও দেখো আমাদের অর দিয়ে যদি লিখি কি আসছে? 9 ইকুয়াল টু আমাদের আসছে 3 টু দি পাওয়ার ওয়াই। তাহলে 3 স্কোয়ার ইকুয়াল টু 3 টু দি পাওয়ার ওয়াই, তাহলে আমাদের ওয়াই ইকুয়াল টু কত আসছে? 3 আসছে। তাহলে আমরা দেখতে পেলাম ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 3। তাহলে এই রিঅ্যাকশনের ফার্স্ট যে আমাদের কোশ্চেনটা ছিল যে এখানে Cl2 সাপেক্ষে বিক্রিয়ার ক্রম বা অর্ডার কত হবে? আমাদের 1 হবে। আর NO সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত হবে বলো? 3 হবে। হয়ে গেল। এবার জেনারেল রেট লটা কি হবে? জেনারেল রেট লটা আমরা তো এটা ধরেছিলাম, তাহলে এখন আমরা জেনারেল রেট লটা কি লিখতে পারি? যে রেট ল ইকুয়াল টু কে, তার সাথে কি করতে পারি? Cl2 টু দি পাওয়ার, এখানে আমাদের দেখো Cl2 এর জন্য কত ধরেছিলাম? 1, এক্সট্রা 1 বেরিয়েছে, এখানে 1 লেখার দরকার নেই। আর NO, তাহলে ওভারঅল অর্ডার, এটাও চাইতে পারতো ওভারঅল অর্ডার অফ দ্য রিঅ্যাকশন কত হবে? একটু ভুল লিখলাম, এখানে 2 হবে, 3 লিখেছি, এখানে 2 হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে, একবার বলে দিচ্ছি, এখানে আমরা এক্স এর রেসপেক্ট হচ্ছে 1 আর ওয়াই হচ্ছে এখানে কত? 2, তাহলে এখানে 2 হবে। ওভারঅল অর্ডার অফ দ্য রিঅ্যাকশন কত হবে? ওভারঅল অর্ডার অফ দ্য রিঅ্যাকশন আমাদের হবে এখানে 3। তাহলে ওভারঅল অর্ডার রিঅ্যাকশনের কত হবে? 3 হবে। তো এটা হয়ে গেল। এইবার আমাদের দেখো কেটা বার করতে বলেছিল। কেটা কি করে বার করবো? আমরা যে কোনো একটা ইকুয়েশনে, ধরো এই ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 1 থেকে দেখো আমরা বার করে ফেলতে পারি যদি ভ্যালুগুলো বসাই। ফ্রম ইকুয়েশন 1 রেট কত আছে বলো? রেট আছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আচ্ছা, ভ্যালুগুলো কি আছে? কে বার করতে হবে। এটা কত আছে? 0.05, এক্স তো 1 আমরা জানি, এটা কত হবে? 0.05
তার স্কোয়ার। তো এটা এই হলো, তাহলে কে ইকুয়াল টু কত হলো বলো? কে ইকুয়াল টু আমাদের হলো, দেখো এখানে আমাদের যদি এটা ক্যালকুলেট করো তাহলে আসবে কে ইকুয়াল টু আমাদের যে ভ্যালুটা আসবে, দেখো এখান থেকে যদি আমি করি 1 × 10⁻³ রয়েছে, আর এটা যদি তুমি করো তাহলে আমাদের 0.125 × 10⁻³ তারপর তুমি ক্যালকুলেট করে দেখবে 0.135 ক্যালকুলেট করলে এটা আসবে। এবার তাহলে এটা কত টাইমস হচ্ছে, এটা যদি তুমি এটাকে ডিভাইড করো দেখবে এর 8 টাইমস হচ্ছে, অর্থাৎ এখানে যদি আমরা ডিভাইড করি এটাকে আমরা পাবো 8। ঠিক আছে, তাহলে এবার দেখো কত হচ্ছে, দেখো আমাদের এখানে যে ভ্যালুটা পেলাম এইখান থেকে, তাহলে সেখান থেকে আমরা কি ক্যালকুলেট করতে পারি, এখানে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা বার করতে পারবো যে কে এর ভ্যালুটা বেরিয়ে গেল। এবার কে যদি বেরিয়ে যায়, ভালো করে খেয়াল করবে, কে যদি বেরিয়ে যায় তাহলে আমরা কে এর ইউনিটটাও খুব ইম্পর্টেন্ট। ইউনিটটা কিন্তু এখানে কেন ইম্পর্টেন্ট, যেরকম এখানে থার্ড অর্ডার রিঅ্যাকশন, ইউনিট না লিখলে কিন্তু আমাদের নাম্বার মার্কস কাটা যেতে পারে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমরা নর্মাল ইউনিটের কি জানি বলো, যে মোল টু দি পাওয়ার 1 - n লিটার টু দি পাওয়ার n-1 সেকেন্ড ইনভার্স। তো এখানে আমাদের থার্ড অর্ডার রিঅ্যাকশন, তাহলে এখানে ইউনিট কি হবে, ইউনিট হবে মোল টু দি পাওয়ার -2 লিটার স্কোয়ার, আর কি হবে সেকেন্ড ইনভার্স। কেন, এটা দেখো থার্ড অর্ডার রিঅ্যাকশন, আমরা ওভারঅল রিঅ্যাকশন কত বলো, থার্ড অর্ডার রিঅ্যাকশন, তাহলে আমরা এখান থেকে এটা বার করে ফেলতে পারি। ক্লিয়ার, তাহলে বোঝা গেল তাহলে আমাদের জিনিসটা কি হচ্ছে। তাহলে এইভাবে তোমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলো থাকবে। এবং দেখো আবারও বলছি, খুব বেশি যে তোমরা যে হয়তো অনেকে ভাবছো যে ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবে, এমন কিছু ক্যালকুলেশন থাকবে যেগুলো তোমরা ক্যালকুলেটর ছাড়াই করতে পারবে, আর যদি তোমাদের কোনো ভ্যালু দিতে লাগে সেটা কিন্তু আমাদের ওখান থেকে প্রোভাইড করা হবে। তো বোঝা গেল, নেক্সট আমরা চলে যাই। দেখো এবার যে প্রবলেমটা দিয়েছে, দেখো একটা অ্যাক্টিভেশন এনার্জির উপর একটা প্রবলেম দেওয়া হয়েছে, এই প্রবলেমটা আমরা কি করে করবো দেখো। তো দেখো এখানে বলছি এ, ভালো করে খেয়াল করবে প্রবলেমটা, বলছি A2 + B2 রিঅ্যাকশন বলছে 2AB, এবং এখানে একটা ডেল্টা এইচ এর ভ্যালুটা দিয়ে দিয়েছে -20 কিলোজুল মোল ইনভার্স। তো এই যে মাইনাসটা কিন্তু একটা ইন্ডিকেশন রয়েছে, এটা কিন্তু একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। মাইনাসটা এখানে কি ইন্ডিকেট করছে বলো, এটা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। তাহলে মাইনাসটা এখানে ইন্ডিকেট করছে একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, খুব ইম্পর্টেন্ট কথা যেটা, বা তাপ মুচি বিক্রিয়া। তো আমরা যদি এখানে দেখি যে এদের যে, দেখো এখানে যদি অ্যাক্টিভেশন এনার্জিটা কি বলেছে, ফরওয়ার্ড রিঅ্যাকশন, দেখো অ্যাক্টিভেশন এনার্জি ফর ফরওয়ার্ড রিঅ্যাকশন বলে দিয়েছে আমাদের 180, হোয়াট উইল বি দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ রিভার্স রিঅ্যাকশন। তো আমরা যদি এদেরকে গ্রাফটা যদি আমরা দেখার চেষ্টা করি, এটা হচ্ছে প্রোগ্রেস অফ রিঅ্যাকশন, এদিকে বড় করো এনার্জি। আমি যদি গ্রাফিক্যালি বিষয়টা বোঝার চেষ্টা করি, রিঅ্যাকশন কোঅর্ডিনেট বলা হচ্ছে, বা প্রোগ্রেস অফ রিঅ্যাকশন যদি আমরা এদিকে লিখি তাহলে আমরা কি করব, দেখো এখানে এইগুলো যে জায়গায় রয়েছে, এখানে কিন্তু এটা দেখো খেয়াল করো, এবি যে গড় অ্যাভারেজ এনার্জি, ধরো আমরা যদি এবির অ্যাভারেজ এনার্জি যদি আমরা এইখানটা থাকে, তাহলে দেখতে পাচ্ছ এখানে 20 কিলোজুল এনার্জি কি করছে বাবা, লস করছে, বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে এটা নিচে থাকবে। তাহলে এখানে এই হলো আমাদের গ্রাফ, কারণ দেখো এক্সোথার্মিক বলেছে মানে এখানে A2 আর B2 যদি অ্যাভারেজ এনার্জি লেভেল এখানে হয়, তাহলে এখানে কিন্তু AB এর অ্যাভারেজ এনার্জি লেভেল কিন্তু আমাদের এখানে হবে, কারণ দেখো এখানে কি হচ্ছে, এনার্জি রিলিজড হয়েছে, 20 কিলোজুল শক্তি কিন্তু বেরিয়ে গেছে, তাহলে এই ডিফারেন্সটা হচ্ছে আমাদের, দেখো এটাই কিন্তু এনথালপি চেঞ্জ আর 20 কিলোজুল। ঠিক আছে, এটাই হচ্ছে 20 কিলোজুল মোল ইনভার্স পার মোলের জন্য। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি আমাদের কি দিয়েছে বলো, আমাদের অ্যাক্টিভেশন এনার্জি কোনটা দিয়ে দিয়েছে, আমাদের ফরওয়ার্ড রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি দিয়ে দিয়েছে। তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি কত, এটা দিয়ে দিয়েছে 100 কিলোজুল পার মোল ইনভার্স, 100 কিলোজুল মোল ইনভার্স দিয়ে দিয়েছে। এবার আমাদের কি বলেছে, আমাদের রিভার্স রিঅ্যাকশনের তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কত। দেখো আমরা গ্রাফ থেকেই বুঝতে পারছি যে এখানে যদি এটা 20 হয়, এটা 100 হয়,
তাহলে রিভার্স রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি আমরা যদি এটাকে বলি ই এ আর এটাকে বলি বাবু ই এ ড্যাশড, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ বলো? আমরা বলতে পারি ই এ, খেয়াল করবে রিভার্স রিয়াকশন ই এ ড্যাশড এর কত বেরোবে, এটা হচ্ছে রিভার্স রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি কত বেরোবে, ই এ সরি ই এ, এটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি যেটা 100 অলরেডি দেখতে পাচ্ছি, প্লাস কত আসছে বলো, এখানে ভ্যালুটা আসছে 20, তাহলে আমাদের 180 প্লাস 20 এখানে কত আসবে 200 কিলোজুল মোল ইনভার্স। তো এখানে তুমি গ্রাফ থেকেই বুঝতে পারছো এটা যদি 100 হয়, এটা যদি 20 হয় তাহলে এটা হবে। এখন তোমাকে বলছে দেখো এখানে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট রয়েছে, যদি আমরা ক্যাটালিস্ট দিই, আমরা জানি ক্যাটালিস্ট কি করে অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দেয়, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি যদি কমে যায় তাহলে রিঅ্যাকশন ফাস্ট হবে। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কি হবে, ধরো এখানে আমাদের কোশ্চেন দিয়েছে দেখো, এখানে যদি আমরা ক্যাটালিস্ট ইউজ করি তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিভেশন এনার্জিটা কমে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তোমার ফরওয়ার্ড রিয়াকশনের যে অ্যাক্টিভেশন এনার্জি, ভালো করে বুঝবে এই জায়গাটা গ্রাফ থেকে, এখানে যে ফরওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি, ইন্টারেস্টিং একটা ফিচার দেখো, ফরওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি যতটা কমবে, দেখো যতটা কমছে, দেখো এখানে কিন্তু রিভার্স রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জিও কিন্তু ততটাই কমে যাবে। এখন কিন্তু আগের থেকে অ্যাক্টিভেশন এনার্জি কমছে, অর্থাৎ এর জন্য যতটা কমছে দেখো এই তো কমে যাচ্ছে, তাহলে ফরওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি যদি এখানে মনে করো 50 কিলোজুল কমে, তাহলে রিভার্স রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জিও কিন্তু আমাদের বলতে পারি 50 কিলোজুল কমে। আর পিকটা দেখো আমাদের কমে যাচ্ছে, আগে যে রিয়াকশনটা হতো তখন যখন ক্যাটালিস্ট ইউজ করা হচ্ছে তখন দেখো আমাদের অ্যাক্টিভেশন এনার্জিটা কমে যাচ্ছে, ফলে আমাদের কি হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন এবং রিভার্স রিয়াকশনের দুটো রিয়াকশনেরই কি করবে অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালুটা ডিক্রিজ করবে। আর এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় যে এনথালপির কি কোনো চেঞ্জ হবে না, দেখো এনথালপির যে দুটো পজিশন এদের দেখো ডিফারেন্স, সেই ডিফারেন্সটা কিন্তু আনচেঞ্জ থেকে যাচ্ছে, তাহলে এখানে অ্যাক্টিভেশন এনার্জি যদি ক্যাটালিস্ট ইউজ করি অ্যাক্টিভেশন এনার্জি ডিক্রিজ করছে, ফলে ফরওয়ার্ড রিয়াকশন এবং রিভার্স রিয়াকশন দুজনেরই অ্যাক্টিভেশন এনার্জি কমে যাবে। কিন্তু বাবু কি হবে, যে আমরা যদি এনথালপি চেঞ্জ দেখি, দেখো যেহেতু পজিশন গুলো আমাদের সেম রয়ে যাচ্ছে, তাহলে টোটাল এনথালপি চেঞ্জ কিন্তু কি হয়ে যাবে, এখানে আনঅল্টার থেকে যাবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট, এবার একটা কোশ্চেন দেখো দিয়েছে কাইনেটিক্স থেকে, কি দিয়েছে, দেখো আমাদের ফ্রম দা গ্রাফ, এই গ্রাফ থেকে একটা 1 মার্কসের কোশ্চেন, এটা গ্রাফ থেকে বলছে যে এটা কাকে স্যাটিসফাই করছে, এখানে এ কনসেন্ট্রেশন অফ দা রিঅ্যাক্টেন্ট আফটার টাইম টি, বলেছে এটা কার গ্রাফ, এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন না জিরো অর্ডার রিঅ্যাকশন, কার গ্রাফ। দেখো আমরা যদি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটা একটু মনে করে নিই, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটা কি ছিল, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটা আমাদের ছিল, তোমরা যদি খেয়াল করো আমরা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটা লিখি, টি equal to 2.303 by k log a naught by a, যেখানে a naught হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্ট আর a হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্ট আফটার টাইম t, তাহলে এটা ছিল আমাদের। এবার দেখো আমরা যদি এখানে দেখি এর সঙ্গে ম্যাচ করাতে পারি কিনা, দেখো আমরা এখানে কি লিখতে পারি, দেখো লিখতে পারি kt by 2.303 log a naught log a log a by b, তাহলে log a minus log b এইভাবে লিখে নিচ্ছি। দেখো এবার আমি আবারও বলছি, এখানে কি, এখানে y অ্যাক্সিস বরাবর কাকে রাখতে হবে, y অ্যাক্সিস বরাবর log a naught কে রাখতে হবে, আর x অ্যাক্সিস বরাবর t কে রাখতে হবে, x অ্যাক্সিস বরাবর কাকে রাখতে হবে, t কে রাখতে হবে। তাহলে আমরা y ওয়ালাটাকে এদিকে নিয়ে আসি, এটাকে আমরা y এর সাথে কম্পেয়ার করব, log a naught টাকে একদিকে নিয়ে আসছি, তাহলে a naught টাকে যদি ওদিকে নিয়ে আসি তাহলে এখানে কত হয়ে যাবে, মাইনাস kt বাই 2.303 প্লাস log a naught। তাহলে দেখো আমি একটু খেয়াল করলে তুমি বুঝতে পারবে এইটা তাহলে কার সঙ্গে কম্পারেবল, এটা y এর সাথে কম্পারেবল, এটা হচ্ছে মাইনাস mx, এটা হলো c এর সাথে কম্পারেবল, এটা একটা কনস্ট্যান্ট। তো এখানে যে স্লোপ,
এই স্লোপ থেকে কিন্তু তুমি কি বার করতে পারবে, দেখো কে এর ভ্যালুটা কিন্তু তুমি বার করতে পারবে। স্লোপ থেকে যে স্লোপটা পাবে এখান থেকে কিন্তু কে এর ভ্যালুটা তুমি পেতে পারো। তাহলে এটা y ইকুয়াল টু মাইনাস এম এক্স সি মাইনাস এম এক্স প্লাস সি, এটার সাথে দেখো এই গ্রাফটা ম্যাচ করছে, তাহলে এটা অবশ্যই এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তাহলে এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনকে স্যাটিসফাই করছে এই গ্রাফ। ঠিক আছে, নেক্সট দেখো পরের কোশ্চেন কি আছে। পরের কোশ্চেন আমাদের দেখো একটা ফার্স্ট অর্ডারের উপর একটা কোশ্চেন দিয়েছে, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের উপর। তো আমরা অলরেডি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটা আমরা দেখলাম কি ছিল। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটার ইকুয়েশনটা আমরা একবার লিখে ফেলি। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ইকুয়েশনটা থেকে একটা অঙ্ক দিয়েছে, দেখো বলছে যে হাফ লাইফ দিয়ে দিয়েছে 3 মিনিটস এবং বলছে যে হাউ মাচ টাইম উইল টেক ফর রিঅ্যাকশন 75% কমপ্লিট। তাহলে 75% কতক্ষণে কমপ্লিট হবে। তো আমি ক্যালকুলেটর যদি না ইউজ করতে চাই তাহলে আমি নর্মালি আগে যে ফর্মুলাটা তাকে ইউজ করছি, আমাদের সুবিধা হবে। অন্যভাবেও করতে পারো তোমরা, টি হাফ এর ভ্যালুটা টি হাফ ইকুয়াল টু 0.693 বাই কে এটাকে কাজে লাগিয়েও করতে পারো, কিন্তু আমি নর্মালি ধরো টি হাফটাকে এইভাবে এই ফরম্যাটে লিখছি। নর্মাল ফর্মুলাটা আমরা কি জানি, টি ইকুয়াল টু 2.303 বাই কে লগ এ বাই এ মাইনাস এক্স, এটাও লিখতে পারি, বা টি ইকুয়াল টু 2.303 বাই কে লগ এ নট বাই এ, এটাও লিখতে পারো। তোমরা যেটা পছন্দ সেটা ব্যবহার করো। তো আমি এটাই ইউজ করছি। তাহলে আমরা টি হাফ যখন হবে তাহলে 50% টি হাফ মানে কি, টি 50% কনভার্সন হয়েছে। তো এখানে আমরা কি করতে পারি, আমি যদি বেসিক জায়গা থেকে করি 2.303 বাই কে লগ, দেখো এখানে এ, তাহলে 50% চলে গেছে মানে এখানে এ বাই 2, তাই তো 50% কনভার্সন হয়েছে মানে কি এর যদি 50% চলে যায় কমপ্লিট হয় তাহলে কত হবে, এত হবে। তাহলে আমরা টি হাফ ইকুয়াল টু হবে 2.303 বাই কে লগ, দেখো এখানে করলে লগ 2 চলে আসবে। থাক এইভাবেই থাক, আমরা ভ্যালুটা বসাচ্ছি না। ঠিক একইভাবে যখন টি 75% যখন করবো, টি 75% যখন করবো 2.303 বাই কে লগ এ, এবার এর 75% চলে যাচ্ছে, তাই তো আমাদের কতটা চলে গেছে, এক্সট্রা কত, এক্স হচ্ছে এর 75% চলে গেছে। তাহলে এর 75% কত হবে, এর যদি আমরা 75% করি তাহলে কত হবে বলো, আমাদের এখানে হবে, দেখতেই পাচ্ছ 3a/4 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো, মাইনাস 3a/4 লিখবো। এটা 50% গেছিল, এখানে আমাদের 75% চলে গেছে। তাহলে এখানে কি হবে, এখানে আমাদের যেটা এটা কতটা চলে গেছে, আছে কতটা আছে, আমাদের 25% আছে। তাহলে এখান থেকে আমাদের যেটা বেরোবে দেখো, তোমাদের যেটা ক্যালকুলেট করো, তাহলে 2.75% আমাদের হচ্ছে 2.303 বাই কে লগ এ, এটা হবে 1/4 এ। তাহলে এখানে আলটিমেটলি কত আসবে, আলটিমেটলি আসবে 2.303 বাই কে লগ, দেখো লগ 4 হয়ে যাচ্ছে। তাহলে লগ 4 মানে আবার কি জানি আমরা, 2 log 2। তাহলে আমরা এখানে লিখতে পারি টি 75% ইকুয়াল টু 2.303 ইন্টু 2 log 2 বাই দেখো কি। তো তুমি দেখতে পাচ্ছ এটা খুব সিম্পল। দেখো অলমোস্ট এটা দেখো কত হচ্ছে, দেখো আমাদের দেখতে পাচ্ছি এটা, এটার সঙ্গে যদি কম্পেয়ার করো, আমরা যদি টি হাফ বাই টি 75% যদি করি, বা এটা না লিখে আমরা উল্টোটা লিখতে পারি, যদি আমরা টি 75% বাই টি হাফ যদি করি, তাহলে দেখো এখানে আমাদের কত আসছে, ডিভাইড করলে এই দুটোকে যদি আমরা ডিভাইড করি, এটা আর এটা যদি ডিভাইড করি, দেখো এখানে কত আসছে, 2 আসছে। তাহলে খুব সিম্পল, আমাদের টি হাফ কত অনেক ভাবেই করা যায়, কিন্তু আমি আবার বলছি তোমরা কিন্তু ওই 0.693 বাই কে ধরে করতে পারো বা বিভিন্ন ফর্মুলা দিয়ে করতে পারো, ঠিক আছে। তো আমি তোমাদের দেখো টি হাফটা কত দিয়ে দিয়েছে বলো, টি হাফ এখানে দিয়ে দিয়েছে 3 মিনিটস। তাহলে টি
75% ইকুয়াল টু 2 ইন্টু টি হাফ, তাহলে হবে কত 6 মিনিট। তাহলে অ্যান্সার হবে কত 6 মিনিট। সিম্পল অঙ্ক। তো দেখো এবার আমাদের কি বলেছে বাবা, এখানে বলেছে যে একটা পার্ট আছে, ইফ দ্য ইউনিট অফ রেট কনস্ট্যান্ট অ্যান্ড রেট অফ দ্য রিয়াকশন ইজ ইকুয়াল। একটা রিয়াকশনের কি বলছে যে যে আমাদের কোনো একটা রেট কনস্ট্যান্ট এবং কোনো একটা রিয়াকশনের যে রেট, এটা যদি ইকুয়াল হয়ে যায় দুটোর ইউনিট, তাহলে আমাদের কি বলছে যে ওটা কত অর্ডার রিয়াকশন। তো আমরা আবারও ফর্মুলাটা একবার মনে করে নিই। কি ছিল ফর্মুলাটা? মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন, লিটার টু দি পাওয়ার n মাইনাস 1, আর সেকেন্ড ইনভার্স। এবার আমাদের বলেছে কি রেটের যে আমরা নর্মাল যে রেট কার বলে? মোলার কনসেন্ট্রেশনের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, চেঞ্জ ইন মোলার কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু টাইম, আমাদের সময়ের সাথে মোলার গাঢ়ত্বের পরিবর্তন। তার মানে মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স। এবার এই দুটো ইকুয়েশনকে তোমরা কম্পেয়ার করে দেখো, এইখানে কত বসালে, খুব ইম্পর্টেন্ট। দেখো এইখানে আমি যদি এন এর ভ্যালুটা কত বসাই, এন এর ভ্যালুটা কত বসালে এই দুটো ম্যাচ করে যাবে। এন এর ভ্যালু কত বসালে এই দুটো ম্যাচ করে। দেখো এন এর ভ্যালুটা আমাদের যদি 0 বসাই, তাহলেই কিন্তু এই দুটো কি হয়ে যাচ্ছে, ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এটা হবে একটা জিরো অর্ডার রিয়াকশন। জিরো অর্ডার রিয়াকশনের আমাদের কি হবে, যে রেট কনস্ট্যান্টের ইউনিট এবং রেটেড ইউনিট কি হয়, ইকুয়াল হয়ে যায়। পরের পার্ট। আচ্ছা, এবার একটা কোশ্চেন দিয়েছে যে এখানে দেখো একটা কোশ্চেন দিয়েছে, একটা রিয়াকশন দিয়েছে। দেখো কি বলছে, এটা করি কোশ্চেনটা আমরা, এই কোশ্চেনটা আমরা সলভ করার চেষ্টা করি। দেখো কি বলছে, CA প্লাস বি 2D। এখানে বলছে দেখো, এখানে এই রিয়াকশনটাকে যদি আমরা রেট লিখি, কিভাবে লিখতে পারি তোমরা জানো? এই রেট এক্সপ্রেশনটা কিভাবে লেখা যায়, প্রত্যেকের রেসপেক্টে লেখা যায়। এই দুটো যেহেতু টাইমের সাথে ডিক্রিজ করছে আর এটা কি করছে, ইনক্রিজ করছে, তাহলে রেট ইকুয়াল টু কি লেখা যায় তোমরা জানো? 1/3 ডেল্টা এ বাই ডিটি, ঠিক আছে, ইকুয়াল টু মাইনাস ডেল্টা বি বি এর কনসেন্ট্রেশন বাই ডিটি, ঠিক আছে। এইভাবে তোমরা লিখতে পারো, আর তলায় তোমরা ডেল্টা টিও লিখতে পারো। যদি মনে করো এখানে তুমি ডেল্টা টিও দিতে পারো, অসুবিধা নেই। রিয়াকশন রেটকে তুমি এইভাবে লিখতে পারো। তো এইভাবেও তুমি লিখতে পারো, এখানে তুমি এইভাবেও তুমি লিখতে পারো, এখানে ডেল্টা টি। তো এইভাবে আমরা রিয়াকশনের রেটকে লিখতে পারি। দেখো ডেল্টা টি, এটা যেহেতু টাইমের সাথে ডিক্রিজ করছে ওই জন্য মাইনাস, প্লাস দুটোকে ইকুয়াল করার জন্য দেখো এখানে যে রেটে এ ডিক্রিজ করছে, দেখো ভালো করে দেখো, বি কিন্তু সেই রেটে ডিক্রিজ করছে না, কারণ এখানে 3খানা ডিসঅ্যাপিয়ার করছে, এখানে 1খানা ডিসঅ্যাপিয়ার করছে, এখানে 2খানা তৈরি হচ্ছে। তাহলে সব কটাকে ইকুয়াল করতে গেলে তোমরা জানো রেটকে এইভাবে আমরা এক্সপ্রেস করতে পারি যে কোনো কারোর রেসপেক্টে। তাহলে ডেল্টা ডি এর কনসেন্ট্রেশন বাই ডেল্টা টি, এভাবে লিখতে পারি। এইবার যেটা বোঝার বিষয়, দেখো আমাকে কি দিয়ে দিয়েছে, আমাকে দিয়েছে এ উইথ রেসপেক্ট টু, আমরা এখানে এইটুকু দিয়ে দিয়েছে বাবা। দেখো যে ডেল্টা আমাকে গিভেন কি আছে, গিভেন আছে ডেল্টা এ উইথ রেসপেক্ট টু টাইম, চেঞ্জটা কত দিয়ে দিয়েছে 0.0, এটা দেয়া আছে। কি বার করতে, হোয়াট উইল বি দ্য রেট অফ ফরমেশন, অফ ডি, টা দিয়েছে। তাহলে দেখো, তাহলে রেট আমরা দেখো প্রত্যেকের সঙ্গে সমান, তাহলে আমরা এটাকে জেনে গেছি। তাহলে এখানে রেট কত, দেখো আমরা এই দুটোকে ইকুয়াল করে নিতে পারি। এখানে আমরা তো এটা জানি, দেখো খেয়াল করো, আমরা যদি এই দুটোকে ইকুয়াল করে নিই, প্রত্যেকের সঙ্গে সমান, তাহলে আমরা কি লিখতে পারি, রেট অফ ফরমেশন অফ ডি বলেছে, তাই তো। তাহলে এখানে আমাদের দেখো মাইনাসটা জাস্ট ডিক্রিজ করছে, এটা বোঝাচ্ছে। তাহলে 1/3 লিখতে পারি 0. এটা একবার লিখেই নিই তোমাদের সুবিধার্থে। দেখো মাইনাস
আমাকে বার করতে হবে এইটা, তাহলে এইভাবে লিখি ডেল্টা ডি বাই ডেল টি ইকুয়াল টু লিখতে পারি কি -1/3 ডেল্টা এ বাই ডেল্টা টি। এবার দেখো আমাদের এটা তো দিয়ে দিয়েছে, এটা কত দিয়ে দিয়েছে, মাইনাস সাইনটা আবার বলছি তোমাদের জাস্ট কমছে সেটা ডিক্রিজ করছে এটা ইন্ডিকেট করছে, তো এটা তুমি নাও দিতে পারো এখানে এই প্রবলেমটা করার সময়। এবার তুমি কি হবে দেখো 1/3, আমরা মাইনাসটা লিখছি না, 1/3 এটা কত হবে 0.048, ঠিক আছে। তাহলে আমাদের ফরমেশন রেট কত হবে ডেল্টা ডি বাই ডিটি, এটুকু বার করতে দিয়েছে আমাকে। তাহলে আমাদের 2 ইন্টু দেখো 0.016, তাহলে এখানে কত হচ্ছে আমাদের 0.032, এটা হবে, ঠিক আছে। মোল ইউনিটগুলো লিখতে হবে অবশ্যই, মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স। আর আমাকে কি বার করতে দিয়েছে যে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বিটা কি, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি, তাহলে ডেল্টা বি বাই ডিটি, ডেল্টা বি বাই ডেল টি আমাদের কত হচ্ছে এখানে, দেখো এখানে ডেল টি যদি লিখি এটা সমান সমান আবার দেখো এটা ইকুয়াল -1/3 ডেল্টা এ বাই ডেল্টা টি। তো এখানে আমরা একইভাবে এটুকু বার করতে পারি, তো এখানে কত হবে, দেখো তো এখানে আমাদের কত হচ্ছে তোমাদের, দেখো এখানে যদি তুমি আগেই যদি একটা মাইনাস দিয়ে নাও বুঝছো, সেটা যদি ডিক্রিজ করছে, দেখো এখানে ভ্যালুটাকে যদি তুমি নেগেটিভ দিয়ে নাও তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা তুমি প্লাস হয়ে যাবে, তো ভ্যালুটাকে যদি নেগেটিভ দিয়ে দাও। এখানে যদি যেহেতু ডিক্রিজ করছে তাহলে এখানে তুমি আগেই যদি মাইনাস দাও তাহলে সাইনটা কিন্তু তুমি রাখলে এটা অটোমেটিক্যালি কিন্তু প্লাস হয়ে যাবে। তো এখানে কি হচ্ছে দেখো, এখানে আমাদের যে ভ্যালুটা আসছে খেয়াল করো ডেল্টা ডিবি বাই ডেল্টা টি, তাহলে একই রকম হবে কত, এখানে আমাদের যেটা ডিক্রিজ করছে তাহলে আমাদের এখানে ভ্যালুটা হবে 1/3, আমাদের ভ্যালুটা চলে গেল, এখানে এটা প্লাস হয়ে গেল, আর এখানে কত হবে -0.048, তাহলে কত আসছে 0.016 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তো এটাই কিন্তু আবার রেট, রেট যদি চাই তাহলেও কিন্তু রেটটাও কিন্তু এটার সঙ্গে ইকুয়াল, তাহলে এটাই কিন্তু রেট, এটা যেমন বি এর ডিসঅ্যাপিয়ারেন্স করাও রেট, যদি কখনো তোমাকে রেট চাই রিঅ্যাকশনের রেট কত, রেটটাও কিন্তু তুমি এটার সাহায্য নিয়ে বার করতে পারো। তাহলে বোঝা গেল তোমাদের এটা নিশ্চয়ই পারবে যে এখান থেকে কি করে, তবে এটার সাথে এটা ইকুয়াল, ফলে এর যে এইভাবে তোমরা ডি এর যে অ্যাপিয়ারেন্স, ডিটা যে তৈরি হচ্ছে, ডি এর উৎপন্ন হওয়ার হার, এবং কি বার করতে বলেছে আমাকে যে বি এর অন্তর্হিত হওয়ার হার, সেটাও কিন্তু বার করতে পারবে। আচ্ছা, এরপরে কি দিয়েছে, গ্রাফ অফ হাফ লাইফ ইনিশিয়াল অ্যান্ড ভার্সেস ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ জিরো অর্ডার রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশনের আমাকে অর্ধায়ু এবং প্রাথমিক গারত্বের লেখচিত্রের প্রকৃতি কেমন হবে। তো আমরা চলো রিয়াকশনটা লিখে ফেলি, আমরা যখন রেট ইকুয়েশনটা লিখে ফেলি, এটা কি হবে টি হাফ জিরো অর্ডারের জন্য এ নট বাই 2k। আমরা যদি এটাকে ইন্টিগ্রাল রেট ইকুয়েশনটা বার করি, এখান থেকে আমরা টি হাফটা এইভাবে পাবো। তাহলে টি হাফের আমাদের এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর কাকে রাখতে হবে, আমাকে ওয়াই অ্যাক্সিস বরাবর টি হাফকে রাখতে বলেছে, আর এখানে কাকে রাখতে হবে, আমাদের এ নট কে রাখতে হবে, তাই তো। তাহলে বলেছে যে ড্র দ্য গ্রাফ অফ হাফ লাইফ ভার্সেস ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ জিরো অর্ডার রিঅ্যাকশন, তাহলে এইভাবে ভাবতে হবে, তাহলে করে কিসের মতো, তোমরা কম্পেয়ার করলেই বুঝতে পারবে এটা কিসের মতো হবে। এটাকে যদি ওয়াই এর সাথে কম্পেয়ার করি, ঠিক আছে, তাহলে এইটাকে যদি তোমরা বলো, এটাকে আমরা কার সঙ্গে কম্পেয়ার করতে পারি, ওয়াই ইকুয়াল টু এম এক্স এর সাথে কম্পেয়ার করতে পারি, কারণ এটা এক্স এর সঙ্গে কম্পারেবল আর এটা ওয়াই এর সাথে কম্পারেবল, এভাবে কম্পেয়ার করতে পারো। তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে, আমাদের পাসিং থ্রু দা অরিজিন হবে। তাহলে টি হাফের গ্রাফ আমরা দেখতে পাবো এরকম টাইপের হবে, কার ক্ষেত্রে, আমরা যদি জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে টি হাফ ভার্সেস এইভাবে করি, তাহলে এই টাইপের আমরা গ্রাফ পাবো, ঠিক আছে। এবার চলে এসো যে পরের কোশ্চেনে চলে। এবার অর্গানিকের আমাদের কিছু কোশ্চেন আছে,
চলো অর্গানিকের কোশ্চেন গুলো আমরা দেখি। 5 মার্কসের কি কি কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন আমাদের আছে, একটু হেজি হয়ে গেছে, দেখো এখানে কি কি রিএজেন্ট ইউজ করতে হবে সেটা বলেছে। তাহলে এইগুলো দেখো, রিএজেন্ট গুলো তোমাদের আমি একটু বলে দিই। এরকম ধরনের কোশ্চেন থাকে, এবিসিডি টাইপ আইডেন্টিফাই করতে দেওয়ার কোশ্চেন থাকে। তাহলে এটা অ্যাসিড অ্যালডিহাইড আছে, এখান থেকে আমাকে বলেছে দেখো ইথাইল অ্যাসিটেট তৈরি হয়েছে। এটা ত্রিশঙ্কু রিয়াকশন, খুব ইম্পর্টেন্ট। এখানে ইউজ করতে হবে অ্যালুমিনিয়াম ইথক্সাইড, অ্যালুমিনিয়াম ইথক্সাইড। ঠিক আছে, আমি রিয়েজেন্ট গুলো লিখে দিচ্ছি। এখানে কি করতে হবে দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, এটা তোমরা জানো। দেখো অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড হয়েছে, এটা তোমরা জানো রোজেনবার্গ রিয়াকশন। এখানে হাইড্রোজেন দিতে হবে, প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দিতে হবে। তাহলে রোজেনবার্গ রিয়াকশন খুব ইম্পর্টেন্ট। এখানে কি করেছে, এখানে দেখো বলেছে, দেখো এই সিও গ্রুপের জায়গায় দেখো CH2 হয়েছে, অর্থাৎ এখানে রিডাকশন হয়েছে। এটা ক্লিমেনশন রিডাকশন, জিঙ্ক অ্যামালগাম নিয়ে নেবে আর HCl নিয়ে নেবে, তাহলে রিডাকশনটা হয়ে যাবে। পরেরটা কি দিয়েছে দেখো, এখানে অ্যাসিটোন থেকে আমাদের মেসিটিলিন দিচ্ছে। এটা যদি সালফিউরিক অ্যাসিডে যদি তুমি পলিমারাইজেশন করো, তাহলে কি তৈরি হবে, সালফিউরিক অ্যাসিডে পলিমারাইজেশন করলে আমাদের মেসিটিলিন হয়, আর HCl দিয়ে যদি ট্রাই HCl দিয়ে করো সেক্ষেত্রে তোমরা ফোরন তৈরি হয়। তো এখানে কি তৈরি হবে, সালফিউরিক অ্যাসিড দিতে হবে, আর হিট করলে আমাদের মেসিটিলিন তৈরি হবে। আচ্ছা, এখানে কি দিয়েছে দেখো, সিও গ্রুপটা দেখো, এখানে একটা অক্সিজেন ইনসারশন হয়েছে, এটা বায়ার ভিলিগার অক্সিডেশন দেওয়া হয়েছে। সেখানে কোনো একটা পার অ্যাসিড তোমরা ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড দিতে পারো, ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড দিতে পারো, পার বেনজোইক অ্যাসিড দিতে পারো, বা আরো একটা জিনিস তোমরা নাম শুনবে, মেটাক্লোরো পার বেনজোইক অ্যাসিড, মেটাক্লোরো পার বেনজোইক অ্যাসিড, মেটাক্লোরো পার বেনজোইক অ্যাসিডও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। বা যে কোনো তোমরা পার অ্যাসিটিক অ্যাসিড মনে করলে, একটা অর্গানিক পার অ্যাসিড ইউজ করলে দেখো এখানে একটা অক্সিজেন চলে আসছে এক্সট্রা। তো যে কোনো একটা তোমরা অর্গানিক পার অ্যাসিড তোমরা ইউজ করতে পারো। আচ্ছা, তারপরে দেখো CH গ্রুপে দেখো এখানে একটা দুখানা O2H5 গ্রুপ এখানে যুক্ত হয়েছে, দেখো এখানে এটা যুক্ত হয়েছে। তাহলে এটা কি ঘটেছে, এটা আমাদের যদি আমরা ড্রাই HCl নিই আর এখানে ইথানল নিই, C2H5OH ড্রাই HCl, অথবা প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড, অথবা প্যারাটলুইন সালফোনিক অ্যাসিডও কিন্তু তুমি ইউজ করতে পারো। এটার জন্য ক্যাটালিস্টের কাজ করবে। তাহলে তোমাদের কি হবে, এরকম একটা অ্যালডিহাইড থেকে প্রথমে হেমি অ্যাসিটাল হবে, তারপরে অ্যাসিটাল ফর্মেশন হবে। তাহলে এইভাবে তোমাদের এই কোশ্চেনগুলো তোমরা কি কি হবে তোমরা এইভাবে কিন্তু প্র্যাকটিস করবে। কিছু এখানে স্যাম্পল দেখানো হয়েছে। পরের কোশ্চেন দেখো, বলছে হোয়াট ইজ ব্রাডিস রিয়েজেন্ট। একে ডিএনপিও বলা হয়, তোমরা জানো ডিএনপি বা ব্রাডিস রিয়েজেন্ট নিয়ে তোমরা প্র্যাকটিক্যালি পড়েছো। 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনকে আমরা বলি ব্রাডিস রিয়েজেন্ট বলে থাকি, তাই তো। এটা হচ্ছে ফিনাইল হাইড্রোজেন, এটা হলো 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, যাকে বলা হয় ডিএনপি বা ব্রাডিস, যাকে বলা হয় ডিএনপি বা ব্রাডিস রিয়েজেন্ট। তাহলে কি এই কম্পাউন্ডটার নাম কি, 2,4, দেখো এটা 1 2 3 4 5 6, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, যাকে ব্রাডিস রিয়েজেন্ট বলে। এটা কোথায় ইউজ করা হয়, যে কোনো অ্যালডিহাইড বা কিটোনকে আইডেন্টিফাই করার জন্য। অ্যালডিহাইড বা কিটোনের কার্বনিল গ্রুপ থাকে, তাহলে এর সাথে যদি রিয়াকশন করাও তাহলে কি তৈরি হয়, 2,4 ফিনাইল হাইড্রোজেনের সাথে যদি এই রিয়াকশন করানো হয় তাহলে কি পাবো আমরা, তাহলে একটা আমরা অরেঞ্জ, রেড বা কখনো একটু ইয়েলোইশ ডাইও পেতে পারি, যেটা ডিপেন্ড করছে কম্পাউন্ডের উপর নির্ভর করে, এবং সেখানে আমরা অরেঞ্জ বা রেড কালারের ডাই পাই। আমরা খুব সিম্পলি এইভাবে জিনিসটাকে মনে রাখতে পারি, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে যদি তুমি রিয়াকশন করো, 2,4 ডাইফিনাইল হাইড্রোজেন থেকে 2,4 ডাইফিনাইল হাইড্রোজোন তৈরি হবে, এটা অরেঞ্জ বা রেড কালারের ডাই তৈরি হয়। তোমরা প্র্যাকটিক্যালি অবশ্যই করেছো 2,4
ডাইনাইট্রোফিনাইল আমরা হাইড্রাজিন। তাহলে এটা ছিল কি 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, যেটাকে ব্রাডির রিয়েজেন্ট বলা হয়, ব্রাডির বিকারক বলা হয় বা ডিএনপি বলা হয়, যেটা আমরা অ্যালডিহাইড বা কিটোনকে আইডেন্টিফাই করতে কাজে লাগাই। এরপরে কি দিয়েছে, অ্যামোনিয়ার সাথে যদি ফর্মালডিহাইডের রিয়াকশন, খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, অ্যামোনিয়ার সাথে আমাদের ফর্মালডিহাইডের রিয়াকশন করতে বলেছে। তাহলে কি হবে অ্যামোনিয়ার সাথে, আমরা যদি ফর্মালডিহাইডের রিয়াকশন করি HCHO প্লাস অ্যামোনিয়া, সেখানে তৈরি হবে হেক্সামিথিলিন টেট্রামিন। খুব ইম্পর্টেন্ট, হেক্সামিথিলিন টেট্রামিন বা ইউরোট্রপিন নামক একটা যৌগ তৈরি হয়। খুব ইম্পর্টেন্ট, হেক্সামিথিলিন টেট্রামিন বা ইউরোট্রপিন নামক একটা কম্পাউন্ড তৈরি হয়। ঠিক আছে, এরকম টাইপের দেখতে, তোমরা যদি স্ট্রাকচারটা দেখো দেখতে পাবে এরকম টাইপের দেখতে হয়। হেক্সামিথিলিন টেট্রামিন বা ইউরোট্রপিন নামক আমাদের এরকম একটা কম্পাউন্ড তোমরা পাবে। যদি বিষয়টা ভাবো এরকম টাইপের দেখতে, তাহলে হেক্সামিথিলিন টেট্রামিন বা ইউরোট্রপিন নামক এরকম একটা কম্পাউন্ড পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা জায়গা, রিয়াকশন অফ ফর্মালডিহাইড এন্ড অ্যামোনিয়া বললো, সেটাও বোঝানো হলো। নেক্সট A2D আমাকে এখানে আইডেন্টিফাই করেছে, A2D। তো এখানে আগেরবার যেমন ইন্টারোগেটিভ মার্কস ছিল, এখানে তোমাকে আইডেন্টিফাই করতে বলেছে A2D। তাহলে আমরা চলো দেখি কিভাবে করব। তাহলে চলো দেখি এখানে আমরা কি করে করব। এখানে ফার্স্ট আমরা দেখো, এখানে আমাদের 50% NaOH কনসেন্ট্রেটেড NaOH দিয়েছে। তাহলে এখানে দুটো CHO গ্রুপ আছে, কারোর কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নেই। ঠিক আছে, তো এই দুটোই তো সেম ফাংশনাল গ্রুপ। তো এই ক্ষেত্রে তোমরা জানো এই কম্পাউন্ড গুলোর ক্ষেত্রে কি হয়, আমাদের অন্তঃক্যানিজারও হয় বা ইন্ট্রাক্যানিজারও হয়। আর কি হয়, একটার হয় যে কোনো একটা পার্টির কি করবে অক্সিডেশন, আর একটার পার্টির কি করবে রিডাকশন। একটা অ্যালকোহল হবে, একটা অ্যাসিড হবে, যদি এখানে আমাদের NaOH মিডিয়াম রয়েছে বলে এখানে কি হয়ে যাচ্ছে আমাদের সল্ট হিসাবে থাকছে। তাহলে ইন্ট্রাক্যানিজারও হলো। পরেরটা কি দিয়েছে, রিয়েজেন্ট দেখে তোমাকে চিনতে হবে, ইথাইল অ্যালকোহল মিডিয়ামে KCN দিয়েছে, আমাদের বেনজোইন কনডেনসেশন হবে। তাহলে বেনজোইন কনডেনসেশনটাকে আমরা কি, এরকম একটা কম্পাউন্ড তৈরি হবে, তোমরা জানো বেনজোইন কনডেনসেশনে বেনজোইন তৈরি হবে। তাহলে এখানে KCN দেখে তোমাদের কিন্তু চিনতে হবে এটা কিন্তু বেনজোইন কনডেনসেশন। তাহলে এরকম দুখানা মলিকুল কনডেন্সড হয়ে যাবে, যার নাম হচ্ছে কি বেনজোইন কনডেনসেশন। এরপরে কি দিয়েছে দেখো, গ্রিগনার দিয়েছে। তাহলে গ্রিগনার দিয়েছে প্রথমে CO2 এর সাথে, তারপর হাইড্রোলিসিস করেছে। তাহলে ফাইনাল প্রোডাক্ট কি হবে, ফাইনাল প্রোডাক্ট হবে আমাকে বেনজোইক অ্যাসিড। ফাইনাল প্রোডাক্ট হবে বেনজোইক অ্যাসিড। প্রথমে কার্বন ডাই অক্সাইড বা ড্রাই আইসও এখানে দিতে পারতো, তাহলে ফাইনাল প্রোডাক্ট বেনজোইক অ্যাসিড হবে। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা রিয়াকশন। দেখো তোমরা পড়েছো হয়তো অনেকে, আর্নট এস্টার সিনথেসিস। এখানে দেখো প্রথমে এটার সাথে রিয়াকশন করবে, করার পর ফাইনাল প্রোডাক্ট আমাদের দেখো এখানে নাম্বার অফ কার্বন ইনক্রিজ করবে। এখানে দেখো দুটো কার্বন আছে, এখানে কার্বন নাম্বার অফ কার্বন ইনক্রিজ করে যাবে, করে গিয়ে আমাদের প্রোপানোইক অ্যাসিড তৈরি হয়ে যাবে। তো যদি আমরা দেখতে চাই দেখো এখানে এইটার ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো, এখানে আমাদের প্রথমে এইটা যদি আমরা দেখাই একটু, লাস্টটা দেখো যদি আমরা দেখি, তো এটা তো তোমরা বুঝতে পারছো। দেখো একটু দেখিয়ে দেওয়া যেতেই পারে, কার্বন ডাইঅক্সাইডকে যদি আমরা এইভাবে লিখি, আর এখানে ফিনাইল ম্যাগনেসিয়াম বিয়ার যদি আমরা এইভাবে লিখি, তো এই পার্টটা ডেল্টা মাইনাস পার্ট, এটা ডেল্টা প্লাস পার্ট, এটাকে এখানে অ্যাটাক করছে, এটাকে এখানে অ্যাটাক করছে, এবং একটা প্রথমে একটা এরকম তৈরি হচ্ছে ধরো OMgBr, এবং এখানে আমাদের ফিনাইল গ্রুপটা গেল, এবং পরে হাইড্রোলিসিস করলে এটা কি হয়ে যাচ্ছে OCO, এখানে আমাদের OH বেনজোইক অ্যাসিড হয়ে যাচ্ছে। বেনজোইন কনডেনসেশনটাকেও তোমরা একটু শর্টে যখন বলছি একটু বলে দিই, একটু শর্টে মনে রাখতে পারো। এটা কিন্তু মেকানিজম নয়, তোমাদের মেকানিজম সিলেবাসে নেই, তোমরা শর্টে তোমরা মনে রাখতে পারো। আবার বলছি এটা কিন্তু মেকানিজম নয়, তো আমি তোমাদের শর্টে জাস্ট মনে রাখার জন্য একটু বলবো, তোমরা এইভাবে বেনজোইন কনডেনসেশনটাকে মনে রাখতে পারো। ঠিক আছে, তো এরকম রয়েছে। তো তোমরা একটা কাজ করতে পারো, তোমরা একটা দেখো এখানে তোমরা এইচটাকে দেখো, এই যে এইচটাকে আমি আবার বলছি এটা কিন্তু মেকানিজম নয়, জাস্ট মনে রাখার একটা ট্রিক্স। আমরা এখানে এইচটাকে ধরো এইখানটা পাঠালাম, ঠিক আছে, এইচটাকে যদি আমরা এখানে পাঠিয়ে দিই, দেখো এই ও এর সাথে দেখো এইচটা জুড়ে গেল, এইভাবে ভাবতে পারি। আর এইখানে দেখো এই যে বন্ডটা, এই বন্ডটাকে একটা এখানে নিয়ে চলে আসি, তাহলে আমরা কি ভাবতে পারি যে এইচটা ওখানে চলে গেলে তাহলে আমাদের কি হবে,
তাহলে এরকম একটা কম্পাউন্ড তৈরি হতে পারে। দেখো এখানে সিও হয়ে গেল, এখানে ও এর সাথে দেখো এইচ হয়ে গেল, এখানে যেমন এইচ আছে। তো এটাও তুমি এইভাবে একটু ইকুয়ালি তুমি বিষয়টা কিন্তু মাথায় রাখতে পারো। যদি এটা মেকানিজম নয় তবে তুমি এইভাবে কিন্তু কন্ডেনসেটটাকে মাথায় রাখতে পারো। তো আমরা এখানেও ঠিক একই রকম ভাবে তোমরা যদি মেকানিজমটা দেখতে, মেকানিজম না গিয়ে আমরা যদি খুব সিম্পলি যদি এটাকে ভাবি, এটা সিওসিএল, আবার বলছি 1 2 থাকলে তোমাকে কিন্তু এগুলো স্টেপগুলোকে রাফে করে নিয়ে ফাইনাল প্রোডাক্টটা লিখতে হবে। তো এখানে কি আছে, সিএল আছে। তো এবার আমাদের এখানে কোন ডায়াজোমিথেন নেওয়া হচ্ছে। ডায়াজোমিথেন নেওয়া হলে কি হচ্ছে, দেখো CH3 CO। এখানে আমাদের কি হচ্ছে, আমাদের যখন ডায়াজোমিথেন তুমি নিচ্ছ প্রথমে একটা এরকম এইচ সেল এখান থেকে একটা বেরিয়ে যাবে, এবং এইচ সেল বেরিয়ে গিয়ে এটা তৈরি হচ্ছে, এবং তারপর একটা রিঅ্যারেঞ্জমেন্ট হবে। Ag2O দিলে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয় এখানে, এখানে Ag2O দিলে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়। সেই রিঅ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় উলফ রিঅ্যারেঞ্জমেন্ট। সেই রিঅ্যারেঞ্জমেন্টের ফলে কি হয়, আমি জাস্ট একটু বলছি তোমাদের। দেখো এটা এখানে চলে যায়, নাইট্রোজেনটা বেরিয়ে যায়, এখান থেকে বন্ডটা এখানে আসে। তো এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্টের ফলে দেখবে একটা কিটিন তৈরি হয়, এখানে একটা কিটিন তৈরি হয়, এরকম একটা কম্পাউন্ড। ধরো এখানে এরকম কিটিন তৈরি হলো, এখানে তোমরা দেখতে পাচ্ছ সিও গ্রুপ হয়ে যাচ্ছে, আর এখানে একটা সিএইচ, এখানে একটা CH3 চলে এসছে। দেখো এখানে একটা CH3 চলে এসছে। এবার যখন এখানে হাইড্রোলিসিস করা হচ্ছে তখন এটা ফাইনালি, দেখো এটা একটা আনস্টেবল কম্পাউন্ড, তোমরা দেখতে পাচ্ছ কিটিন একটা আনস্টেবল কম্পাউন্ড। ফাইনালি হাইড্রোলিসিস হয়ে এখানে আমাদের ধরো ও এর সাথে এইচ, আর এইভাবে তোমরা বিষয়টাকে মাথায় রাখতে পারো যে এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের ও এর সাথে এইচটা গেল, আর এখানে আমাদের সিও গ্রুপ। এখানে কি হচ্ছে, ও রয়েছে, তাহলে এখানে যে দুটো পার্ট রয়েছে এখানে একটুখানি দেখো খেয়াল করো, একটু মনে রাখতে পারো এইভাবে জিনিসটা। দেখো এখানে সিও হয়ে যাচ্ছে, এটা কিছুটা ধরতে পারো ডেল্টা মাইনাস সেন্টার, এটা কিছুটা ডেল্টা প্লাস সেন্টার, কারণ অক্সিজেন রয়েছে। তো ফাইনালি আমাদের এখানে ওইচ চলে আসবে, এটা CH2 হয়ে যাবে, এইচ এলো, আর এখানে একটা CH3। তাহলে ফাইনাল প্রোডাক্ট কি পাচ্ছ, যেটা বললাম দেখো CH3 CH2 COOH। তো এখানে আমরা কার্বন, নাম্বার অফ কার্বন বাড়িয়ে যদি কোনো অ্যাসিটিক অ্যাসিড থেকে মনে করো প্রোপানোয়িক অ্যাসিড, অর্থাৎ নাম্বার অফ কার্বন ইনক্রিজ করতে চাই, আমরা স্টেপ আপ করতে চাই অ্যাসিডের, তাহলে এই প্রসেস করতে পারি। একেবারে আমরা শেষ প্রান্তে চলে গেছি। দেখো এখানে আর কয়েকটা কোশ্চেন। তো আমাদের কি রয়েছে, দেখো বলছি যে ডিফারেন্সিয়েট, এখানে আমাদের ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে ডিফারেন্সিয়েট করতে বলছে। তো কি করে আমরা ডিফারেন্সিয়েট করব, দেখো অ্যাসিটিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিডের মধ্যে তুমি ডিফারেন্সিয়েট করতে চাও, দেখো ফর্মিক অ্যাসিড হচ্ছে এইটা। তুমি দেখো ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে খেয়াল করো এই পার্টটা, অর্থাৎ আমরা যদি এদিকটা দেখি, দেখো এটা অ্যালডিহাইডের মতো, ওই জন্য ফর্মিক অ্যাসিডের রিডিউসিং প্রপার্টি দেখো অনেকটা অ্যালডিহাইডের মতো, এর মধ্যে কিন্তু সেই রিডিউসিং প্রপার্টিটা থাকে না। তাই আমি যদি এখানে টলেন্স বা ফেলিং দিই, টলেন্স বা ফেলিং যদি আমি ইউজ করি, তাহলে আমরা টলেন্সই দিলাম, সংক্ষেপে আমরা Ag2O লিখছি। তাহলে দেখা যাবে কি এখানে আমাদের এটা CO2 তৈরি করবে, ওয়াটার তৈরি করবে, নিজে অক্সিডাইজড হবে, আর 2Ag প্রেসিপিটেট করবে, গ্রে কালারের Ag প্রেসিপিটেট। আর টলেন্স বা ফিলিং এর সাথে কিন্তু একমাত্র মনে রাখবে আমাদের ফর্মিক অ্যাসিড রিয়াকশন করে, আর কোনো অ্যাসিড কিন্তু করে না, বিকজ এখানে একটা CH এর মতো দেখো অ্যালডিহাইড গ্রুপ হয়ে গেছে। তাহলে ফর্মিক অ্যাসিড টলেন্স বা ফিলিং এর সাথে রিয়াকশন করলে আমাদের কি পাবো, আমরা সিলভারের প্রেসিপিটেট পাবো, বা যদি তুমি ওদিকে ফিলিং দিয়ে করো তাহলে আমাদের যে ব্লু কালারের যে ফিলিং সলিউশন সেটা দেখবে সেখান থেকে অরেঞ্জ বা রেডিশ কালার তৈরি হচ্ছে। এটা দিয়ে আমরা এই দুটোর মধ্যে ডিস্টিংগুইশ করতে পারবো, এটা কিন্তু এর সাথে রিয়াকশন করবে না। এছাড়াও তোমরা এটার জন্য ক্যাকোডিল অক্সাইড, আর্সেনিক অক্সাইড দিয়ে করলে ক্যাকোডিল অক্সাইড তৈরি হবে, যদিও সেটা পয়জনাস, সেই রিয়াকশনটা এখন করানো হয় না। তো এটা কিন্তু নো রিয়াকশন। এইভাবে কিন্তু তোমরা পার্থক্যগুলো লিখে দিতে হবে, যা রিয়াকশন হয় তার রিয়াকশনটা মেনশন করতে হবে, যা রিয়াকশন হয় না সেটা তো লেখার কিছু নেই, এই বিক্রিয়া করে কি করে না। টলেন্স বা ফিলিং দিলে এটাও লিখতে পারো, বা তোমরা এইভাবেও লিখতে পারো, আমি সংক্ষেপে লিখেছি টলেন্স বা ফিলিং এর সাথে রিয়াকশনটা তোমরা দেখাতে পারো।
এ বলছে হাউ ডু ইউ কনভার্ট, খুব সহজ একটা কনভার্সন তোমরা করেছো। ইথানল, ইথানল মানে কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যাসিড অ্যালডিহাইড কে বোঝাচ্ছে। ইথানলের থেকে আমাকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে হবে, তাহলে ইথানল হচ্ছে এইটা, এটা হলো ইথানল মানে অ্যাসিড অ্যালডিহাইড, তাই তো, দুটো কার্বন। এবার এখান থেকে ল্যাকটিক অ্যাসিড করবে কিভাবে, দেখো খুব সহজ। এখানে যদি আমি প্রথমে HCN নিই তাহলে কি হবে, এটা প্লাস সেন্টার, এটা মাইনাস সেন্টার, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস। তো অবভিয়াসলি আমাদের কি হবে, আমাদের এই পোর্শনটা কোথায় যাবে, এই পোর্শনটা এদিকে যাবে, এই পোর্শনটা এদিকে যাবে। তো আমাদের প্রোডাক্ট কি হবে, প্রোডাক্ট আমাদের হবে, ফার্স্ট প্রোডাক্ট হবে CH3, দেখো এখানে OH, এটাই কি এলো বলো, CN এলো। এবার এটা যদি তুমি হাইড্রোলিসিস করে দাও তাহলে আমাদের যে প্রোডাক্ট সেটা হবে CH3COH। ঠিক একই রকম এখানে একটা কথা বলে দেওয়া যাক, এখানে কিন্তু একই রকম আর একটা কোশ্চেনও আমাদের দেয়, যে দিতে পারে যে বেনজাইলডিহাইড থেকে ম্যান্ডেলিক অ্যাসিড, সেটাও কিন্তু একই রকম একই প্রসেসে করা যাবে। বেনজাইলডিহাইডকে যদি তুমি একই ট্রিটমেন্ট, প্রথমে HCN দাও তারপর হাইড্রোলিসিস করো, তাহলে কিন্তু তোমরা ম্যান্ডেলিক অ্যাসিড পাবে। তাহলে এই হয়ে গেল আমাদের ইথানল থেকে ল্যাকটিক অ্যাসিড। তারপরে কি দিয়েছে, আরেকটা ট্রান্সফরমেশন দিয়েছে, এটাও তুমি অনেক ভাবেই করতে পারো। সহজ হয়ে হচ্ছে, দেখো অ্যাসিটিক অ্যাসিড নেওয়া হয়েছে, এখান থেকে অ্যাসিটোন করতে বলেছে। প্রথমে তুমি এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করো, প্রসেস অনেক হতে পারে, আমি এটা মনে হয় সহজ, তুমি এইভাবে করতে পারো। তাহলে এখানে কি হবে, প্রথমে ক্যালসিয়াম অ্যাসিটেট হবে, আমি একটুখানি ভেঙে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে ক্যালসিয়াম অ্যাসিটেট তৈরি হলো। এবার যদি তুমি একটা ড্রাই ডিস্টিলেশন করো, শুষ্ক পাতন করো, যদি শুষ্ক পাতন করো বা ড্রাই ডিস্টিলেশন করো, তাহলে এখান থেকে তুমি অনায়াসেই কি পেতে পারবে, দেখো এখান থেকে একটা পার্ট ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে চলে গেল হিট করলে বা ড্রাই ডিস্টিলেশন করলে, তাহলে তুমি কি পাবে, অ্যাসিটোন পাবে। তাহলে অ্যাসিটিক অ্যাসিড থেকে এইভাবে তুমি অ্যাসিটোন তৈরি করতে পারো, এর পাশাপাশি অবশ্য ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে, তো অ্যাসিটোন এইভাবে তুমি পেতে পারো। তো এই ছিল আমাদের আলোচনা, আশা করি কিছুটা তোমাদের উপকার হলো, তোমরা একটুখানি ভালো করে দেখবে। আমি আবারও বলছি, প্রচুর বিকল্প কোশ্চেন রয়েছে, তোমাদের অযথা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। সকলকে আমাদের যে পরীক্ষায় আগাম শুভেচ্ছা জানাচ্ছি, সকলকে অনেক অনেক ধন্যবাদ।